দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হলো আজ। দিনটি উপলক্ষে বিকেলে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা 3টায় ঢাকার শহীদী মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে গিয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। মূলত সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদের স্মৃতি ধারণ, আহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি পালন বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলনে জুন থেকে আগস্ট উত্তাল ছিল পুরো দেশ। এই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পেটোয়া বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে সরকার। তারপরও শেষ রক্ষা হয়নি। ডিবি হেফাজতে 6 সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলেও সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকারের ভিডিও বার্তা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দেয়। কোটা সংস্কার আন্দোলন ক্রমান্বয়ে সরকার পতনের এক দফায় রূপ নেয়। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় হাইকোর্ট। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার করতে সরকারকে সময় বেঁধে দেয় 30 জুন পর্যন্ত। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। 1 জুলাই থেকে পুলিশের বাধার মুখেই শুরু হয় দাবি আদায়ের নানা কর্মসূচি। সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, তারপর বাংলা ব্লকেট। 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। একই দিন গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার মন্তব্যে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। 15 জুলাই আন্দোলন দমনে ছাত্রলীগকে উস্কে দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ। 16 জুলাইও দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। রংপুরে পুলিশের গুলিতে প্রাণ দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পরদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রছাত্রীরা অবস্থান করে আবাসিক হলে। 18 জুলাই দেশব্যাপী সংঘর্ষে অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। পরদিন 9 দফা দাবিতে শুরু হয় কমপ্লিট শাটডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা। 21 জুলাই কোটা সংস্কার পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আদালত। এর মধ্যে 5 দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। 28 জুলাই 6 সমন্বয়ক ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলে ভিডিও বার্তায় পাল্টা কর্মসূচি দেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। আন্দোলনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। মানুষকে আরেকবার ঐক্যবদ্ধ করতে হলে কর্মসূচি এমনই দিতে হবে। সাথে সাথে আমরা 3 জনের পাশাপাশি দাঁড়ায় হাতকে এভাবে শক্ত করে যে আন্দোলন চলবে। সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড় মুখে ও চোখে বাঁধার কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। সকলকে আমরা প্রোফাইল পিকচার লাল করার জন্য আহ্বান জানাই। দেখা যায় সেই দিনই বিপ্লব ঘটে গেছে। চাটুকাররা ছাড়া আর সবাই তাদের প্রোফাইল লাল করে ফেলে, যেটা বিশ্বের ইতিহাসে বিরল। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে আসে সরকার পতনের এক দফা। পরদিন মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে নিহতের সংখ্যা দাঁড়ায় 5 শতাধিক। 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে গণভবনমুখী জনতার ঢল দেখে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। 16 বছরের স্বৈরা শাসন থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দিয়েছিলেন রংপুরের আবু সাইদ। নিজের জীবনের বিনিময়ে স্বপ্ন দেখেছিলেন ভয়, ডর ও বৈষম্যহীন নতুন এক বাংলাদেশের। সেই স্বপ্নের সফল বাস্তবায়ন দেখতে চায় শহীদের পরিবার।
একই সঙ্গে আবু সাইদ হত্যার বিচার ও বীরের স্বীকৃতি দাবি করেন তারা। রংপুর থেকে জাহাঙ্গীর কবির বাদলের তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ত্রাসের রাজত্বের পতন, গুমখুন আর স্বৈর শাসনের অবসান, মুক্ত স্বাধীন বেঁচে থাকার স্বপ্ন কিংবা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের যাত্রা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বুকে পুলিশের গুলি নিয়ে দেশের তরুণদের এমন মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ যেন রংপুরের কৃষক বিদ্রোহের সেই তেজোদ্দীপ্ত নুরুল দিন। হয়তো সৈয়দ শামসুল হকের মতো আবার কেউ লিখবে স্বপ্ন লুট হয়ে যাওয়ার কবিতা, জাগো বাহে কণ্ঠে সবাই, যেখানে স্থান পাবে আবু সাইদের বীরত্ব গাথা। সাইদের পরিবার জানায়, 9 ভাই বোনের মধ্যে সাইদি টিউশনির টাকায় পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। গত 16ই জুলাই রংপুরে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যায় তার। অসহায় বাবা মা চান ছেলে হত্যার বিচার। আমার ছেলে পাখির মতন করে গুলি করে মারছে, তারও আমাকে ফাঁসি হয়। বহু মানুষ জেলে ছিল, বহু মানুষ আয়না ঘরে বন্দী ছিল, বহু প্রকারের মানুষ আলেম ওলামা, বহু প্রকারের মানুষ মুক্তি পাইছে। এই দিক দিয়ে একটা গর্বিত হয়। ফিরাই ছেলের দিক গেলে তখন এটা দুঃখজনক। বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্নই আবু সাইদকে তাড়া করছিল বলে জানান তার বড় ভাই আবু হোসেন। আমরা ভাই হারাইছি, সে ব্যথা তো বেদনা আমাদের আছে, কিন্তু দেশটা নতুনভাবে সংস্কার হয়েছে, বৈষম্য দূর হয়েছে, একটা প্রাথমিক জয় আসছে। রংপুরের পীরগঞ্জের মদনখালীর পাপনপুর গ্রামে দরিদ্রতার সঙ্গে লড়াই করে টিকে আছে সাইদের পরিবার। সরকার পাশে থাকবে বলছিল, তিনি ডক্টর ইউনুস আসছিল যে সর্বদাই পাশে থাকবে, এরকমই চাওয়া। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, এমনটাই চাওয়া সবার। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। সৈয়দ মাহমুদ, RTV। নিখোঁজের 12.5 বছর পেরিয়ে গেলেও সন্ধান নেই মিরপুরের মাহবুব হোসেনের। স্বামীর শোক নিয়ে 3 সন্তানকে লালন পালনের কঠিন দায়িত্ব পালন করতে করতে জটিল রোগ বাঁধিয়ে ফেলেছেন স্ত্রী শারমিন সুলতানা মিনু। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশের সম্ভাবনা থেকে অরাজনৈতিক স্বামীর সন্ধানে নতুন আশার আলো দেখছেন তিনি। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। আধো বলে দাদা দাদা করলেও এখনও দাদার দেখা পায়নি এ শিশু। কারণ তার জন্মের বহু আগেই 2012 সালের 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে থেকে মাহবুবকে কালো জিপে তুলে নিয়ে যায় কিছু লোক। সেদিন গভীর রাতে ফোনে পরিবারের কাছে 30 লাখ টাকা চাঁদা দাবি করলেও মাহবুবের সঙ্গে কথা বলতে না দেয়ায় টাকা দেননি স্ত্রী মিনু। কিন্তু এর পরের ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর যোগসাজশ পায় মাহবুবের পরিবার। র্যাব ওয়ানে যাই, ওই জিউল হাসান হাসান এই যে গ্রেপ্তার হয়েছে, হে ওনার দ্বারা কাগজপাতি লয়ে যাই। উনি কাগজপাতি দেখে কয় লোকটার তো আমি চিনি, শুধু জিটির কপিটা, ছবি দেয় নাই। আমি তো চিনি, আপনি চিনেন কেমন? আমি হয়তো আপনার দ্বারই লোকটা আছে। এরপর কয় আপনার আশ্বাস দিলাম, আপনার হয়তো 1 সপ্তাহ সময় দেন আমার, আমি এই লোকটার পাই যাইবেন। এও কইছে যে লোকটারে পাইলে আপনি শহরে থাকবেন না, গ্রামে চলে যাইবেন। আমি কই আচ্ছা যাবো, আমি শহরেও থাকবো না। 10 দিন পরে কয় না, আমার হাতের বাইরে চলে গেছে। কয়েক মাস পর FIR ভুক্ত এক আসামিকে ডিবি গ্রেপ্তার করলেও জামিনে ছাড়া পেয়ে যায়। পুলিশ, র্যাব, ডিবি, PBI সব দুয়ারে ধর্ণা দিলেও কোনো ফল পাননি মিনু। পাঠানো 17 সালে পাঠানোর পরে PBIতে আমাকে একবার ডাকলো, ডাকার পরে ওনারা আবার বলে এই যে আপনার ডাকছি, ফোনে কথা বলছি তো টাকা খরচ হয়েছে, আপনার সাথে কেসটা চালু করতে হলে আমার কিছু টাকা দেন, মানে 5 লাখ টাকা দেন। হ্যাঁ, আমি কইছি এই কত বছর হয়ে গেছে, আপনি যদি আমার গ্যারান্টি দেন যে আমার একটা কিছু শুরু হয়ে দেবেন ফাইনাল, তাহলে আমি আপনার এই টাকাও দিতে রাজি আছি। বলছেন এরকম আমরা গ্যারান্টি দিতে পারবো না। স্বৈরাচার শেখ হাসিনার পতনে আয়নাঘরের দরজা খোলায় নতুন সরকারের কাছে স্বামীর সন্ধান চান তিনি। আমি চাই আমার স্বামীর সত্যটা, সে জীবিত আছে না নাই, এর ডকুমেন্টসটা যদি আল্লাহ আমার মিলেই দেয়, এটাই আমার পরম চাওয়া পাওয়া। পিতার জন্য 3 সন্তানের অপেক্ষা আর প্রৌঢ়ত্ব পেরিয়েও মিনুর স্বামীকে ফিরে পাবার আকাঙ্ক্ষা শেষ হবে কি? এলে কতদিন এই সব যন্ত্রণা ভোলা যায়? নিখোঁজের দ্বারা সহ্য করার মতো।
অরণ্য গফুর, RTV, ঢাকা। নির্বাচন ভবনে আজ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দুপুরে আয়োজিত এই সৌজন্য বিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা পায়নি ইসি। তবে গেল এই সময়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা নিয়মিত অফিস করছেন। এবার বন্যা প্রসঙ্গ। কমছে বন্যার পানি, তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছেন প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীর দাগনভূঞাতে। লক্ষ্মীপুরে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয়কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ। যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে, অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িচংয়ে ভাঙনের মুখে বুড়ুবুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকে আশ্রয়হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। বন্যা দুর্ভোগ আছে, অনেক আছে, কিন্তু ওইখানে কোনো ত্রাণের কোনো ব্যবস্থা যায় না, কোনো কিছু হয়ে যায় না। আমারও ফাটা একদমে ফসার মতো হয়ে গেছে। আর না তাকে দিকে আসছে হিসাবে মানি রোড ভাঙি গেছে, গাড়ি ঘোড়া চালাইতে পারি না। বন্যা হয়েছে যে জলে আমার ঘর দুয়ার সব লইয়া গেছে গা। আমি কিছু নিতে পারছি না ঘর থেকে বাইর করে। আমরা এই 7টা এই নোংরা লইয়া যাচ্ছে বাড়ি। আমার মা অসুস্থ, কিভাবে জেনে আনছি বাই সব যারা যা আছে সব 66 বা যদি 1 ঘন্টা পরে পড়তো ভাঙাটা, তাহলে 66 একটা বাসটা নিলে। বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াস উদ্দিন রনি। নোয়াখালীতে এখনো কি পরিমাণ মানুষ ঘরবন্দি রয়েছেন এবং পুনর্বাসন নিয়ে কি কি উদ্যোগ দেখছেন সেখানে জানাবেন আমাদের। মার্পি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, গতকাল মঙ্গলবার অক্সফাম বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ভয়াবহ স্মরণকালের এই বন্যায় নোয়াখালীর 90% বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 48% বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় যে এখানকার বন্যায় 220টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং 5000-এর মতো ঘর আংশিক বিধ্বস্ত হয়। তবে যতই দিন যাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে স্থানীয় প্রশাসন এখানকার যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে তারা তালিকা করেছে। এ নিয়ে আমি কথা বলেছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মিনা রানী দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এখানে শুধু ফসলি কৃষিতে ক্ষতি হয়েছে 6,43,00,000 টাকা। তিনি ইতিমধ্যে তালিকা করেছেন। এই কৃষিতে ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিগঞ্জ। এই ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আমন বোরো চাষ করেছিল তাদের তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা এখানে তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা প্রণোদনা দিচ্ছে এবং তারা একেবারেই বিনামূল্যে বিভিন্ন বীজ তারা সরবরাহ করবে বলে আমাকে জানিয়েছে। এছাড়া এখানকার গত 6 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে এখানকার পানি কমছে খুবই ধীরগতিতে এবং এই পানি ধীরগতিতে কমার কারণে এখানকার মানুষ কিন্তু এখনো মানবতার জীবনযাপন করছে। অনেকে কিন্তু বাড়ি ফিরে গেছে। ফিরে যাওয়ার পর কিন্তু তারা তাদের বাড়ির অবস্থা দেখে তারা কিন্তু ভেঙে পড়েছে যে তাদের মাথা গোজার একমাত্র আশ্রয়স্থল হারিয়ে তারা কিন্তু চোখে অন্ধকার দেখছে। এজন্য অনেকে বাড়িতে থাকার পরিবেশ না থাকায় তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছে। আপনারা জানেন যে নোয়াখালীতে এখনো পর্যন্ত 1,60,000 মানুষ 901টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে এখানকার বন্যার পানি কিন্তু দীর্ঘায়িত হওয়ায় এখানকার মানুষ কিন্তু প্রচন্ড পানিবাহিত রোগে ভুগছেন। এছাড়া এখানকার এখন পর্যন্ত বন্যায় 11 জনের মৃত্যু হয়েছে। মারপি ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী আজাদ মালদা রয়েছেন ফেনীতে। এবার সরাসরি তার সঙ্গে আমরা যুক্ত হব। আজাদ, ফেনীতে বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত মানুষ খাদ্য সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা জানাবেন।
মাতৃ আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর যে বন্যার কবলিত এলাকা মানুষের দুর্ভোগ কথা এবং মানুষ যে এখন পানিবন্দী অবস্থা মানবত জীবন যাপন করছে সেই চিত্র আলোকে আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই যে এখানে এই দাগনভূঞা উপজেলার এই ১ নম্বর ওয়ার্ডের অর্থাৎ আমাদের প্রখ্যাত সাংবাদিক মরহুম ফেরদৌস আহমেদ কুরেশি এই যে পৈতৃক বাড়ি অর্থাৎ ওনার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিক নুরুন নেসা হাই স্কুলের সামনে দাঁড়িয়েছি। দেখছেন এখানে পানিতে গত ১ মাস এই স্কুলটি এবং এই এলাকার জনপদের মানুষ পানিতে ১ মাস পর্যন্ত দুর্ভোগের সীমা নেই তাদের। তারা যে কষ্টে আছে যে পানিগুলা একদিকে জলবদ্ধতা আরেকদিকে পানি নিষ্কাশনের যে একটা অভাব, দ্বিতীয়ত আপনার এখানে আমি দাগনভূঞা যে চিত্র তুলে ধরলে আপনার জানতে পারবেন যে দাগনভূঞার ৮টি ইউনিয়নের এখনো ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যদিও উঁচু এলাকার মানুষ এখন করেছে কিন্তু এখন আশ্রয়ন কেন্দ্রে এই 50% অর্থাৎ 50% মানুষ এখন অবস্থান করছেন আর বাকি মানুষ এখন জনপদে ফিরছেন কিন্তু তাদের দুর্ভোগ এবং দুর্গতির সীমা নেই। তারা অনেক কষ্টে আছেন। এখন যারা অবস্থান করছেন তাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে, তাদেরকে এখন তেমন কোনো খাদ্য সরবরাহ কেউ দিচ্ছেন না। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের খাদ্য সামগ্রী সহ নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব এবং প্রকট আকার ধারণ করছে। তারা এটা নিয়ে খুব কষ্টে আছে, মানবত জীবনযাপন করছে। তো এখানে এই যে পানির এই যে একটা এই যে ১ মাস পর্যন্ত যে জলাবদ্ধতা, এটা এই যে একটা দাদনা খাল একটা এখানে এই দাগনভূঞা এই বাসীর একটা অভিশাপে পরিণত হয়েছে। এই যে দাদনা খালটা পৌরসভার অধীনে এটা পরিষ্কার নিষ্কাশন না করার কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানে বিগত আমলে যে মেয়রকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোটি কোটি টাকা লোপাট করে এখানে কাজ না করে মানুষের দুর্ভোগের পথে ঠেলে দিয়েছে। এটার জন্য জনগণ আমাদের কাছে অভিযোগ করেছেন। আজাদ, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার। চলতি বছর আকস্মিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। চলমান রোপা আমন মৌসুমে এই ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান চাষিরা। উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা দেওয়ার কথা বলেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তারাও শঙ্কিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জনপদ। শুধু ঘরবাড়ি নয়, মাছের ঘের, ব্যবসা প্রতিষ্ঠান, মুরগির খামার, রাস্তাঘাট, কৃষিজমি সবকিছুতেই ধ্বংসের চিহ্ন। এ ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে উপজেলার প্রায় ৪,০০০ হেক্টর জমির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,০০০ হেক্টর। এরই মধ্যে ৪,০০০ কৃষকের মাঝে ৫ কেজি করে ধান বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ৩৫ খানি জমি আমি লাগাইছিলাম, বন্যা পানি আইসা এগুলা সব মারি গেছে। বন্যা হয়ে গেলে আবার আমরা ফোন করে আনছি, আবার লাগাইতেছি। আমি বহুটা ঋণ মিন করিয়া লাগাইতেছি, সরকারের বীজ দিতেছে, আমরা নিয়ে জ্বালা করে লাগাম। যত দ্রুত গতি সম্ভব এই বাঁধটা যাতে বাঁধে দেয়। এই বাঁধটা যদি না বাঁধে তাহলে আমাদের যে জমিগুলো আছে এই জমিগুলো করতে পারবে না। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষিতে প্রণোদনা সহ সব রকম সহায়তার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫ হেক্টর, বীজতলা ১২০ হেক্টর এবং রোপা আমন ১৭৭০ হেক্টর। ৪,০০০ জন কৃষককে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ সহায়তা দেয়া হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় প্রায় ১১,০০০ কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। রেজওয়ান শরীফ, RTV। দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরা নেত্রকোনার পূর্বধলা উপজেলার কুমারখালী থেকে ঘগড়া পর্যন্ত সড়কটি। দুইটি উপজেলার ১০,০০০ মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সড়কে বড় বড় গর্ত থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। নেত্রকোনা থেকে খান রাসেলের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার কুমারখালী থেকে ঘগড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তাটি উপজেলা শহরের সঙ্গে ঘগড়া ও সীমান্তবর্তী ধুবাউড়া উপজেলার ৫টি ইউনিয়নের যোগাযোগের একমাত্র রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। চলাচলের জন্য প্রতিদিনই স্থানীয়দের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। সবচেয়ে বেশি দুর্ভোগে শিক্ষক, শিক্ষার্থী ও রোগীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তা প্রচুর ভাঙ্গা, আমরা 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে আসতে। লোকজন আসে না, আমরা বেচা কিনা করতে পারি না শান্তিতে। তা আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে এই রাস্তাটা মেরামত হোক।
ছাত্রছাত্রীরা শিক্ষকরা আসা যাওয়া করতে পারে না এই ভাঙা রাস্তা দিয়া। এদিকে সড়ক কেন্দ্রিক দোকানগুলোতে কাস্টমার না আসায় বিপাকে স্থানীয় ব্যবসায়ীরা। যারা ধান বিক্রি করতে যায় তাদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। প্রায় 10-15 হাজার লোক এদিকটা প্রতিনিয়তই যাতায়াত করে। আগামী অর্থবছরে বরাদ্দ সাপেক্ষে সড়ক সংস্কারের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। আমরা আমাদের একটি প্রজেক্ট আছে আরসিআইপি, এই প্রজেক্টে আমরা রাস্তাটা উন্নয়ন এবং মেরামতের জন্য প্রস্তাব প্রদান করেছি। এই প্রকল্পটি পাশ হলে আশা করা যাচ্ছে খুব দ্রুত এই রাস্তাটি মেরামতের কাজ আমরা শুরু করতে পারব। জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে 9 জন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালেচি হাই স্কুলের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। জর্জিয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে এক কিশোরকে আটক করেছে তারা। ওই অঞ্চলের সব স্কুল লকডাউন অবস্থা জারি করা হয়েছে। সবশেষ আপালেচি হাই স্কুলের হামলা সহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে 45টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নির্বিচার হামলায় আরও 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,861 ছাড়িয়ে গেছে। এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের থিম্পু চালমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। AFC এশিয়ান কাপের বাছাই ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ জামাল ভুঁইয়াদের জন্য। এই সফরে ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে ক্যাবরেরার শিশুরা। লাল সবুজদের জন্য কঠিন চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়া। যদিও সবকিছু পেছনে ফেলে ম্যাচ 2টি জিতে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় দলটি। সবশেষ 5 দেখায় 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।